প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা রাসায়নিক গণনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। এখানে এই টপিক বা বিষয়ের আমরা যে একটা পূর্ববর্তী যে ক্লাস করেছিলাম সেটি আমরা করেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার গাণিতিক সমস্যা কীভাবে করতে হয় সেখানে আমরা আলোচনা করছি। আজকে সেই ক্লাসেরই একটি অংশ বিশেষ হিসেবে লিমিটিং বিক্রিয়ক আলোচনা করব। যে বন্ধুরা, তো আমরা দেখি যে লিমিটিং বিক্রিয়কটা কী। কোনো বিক্রিয়ায় তো একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করে থাকে, সেখানে হয় দেখা যায় যে কোনো একটি বিক্রিয়ক শেষ হয়ে যায়, কোনো একটি বিক্রিয়ক অবশিষ্ট রয়ে যায়, অথবা এরকম হতে পারে দুটি শেষ হয়ে যেতে পারে। যদি এরকমটা হয় যে কোনো বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়কের পরিমাণ শেষ হয়ে যায়, অর্থাৎ একটি শেষ হয়ে যাবে অন্যটি থেকে যাবে, অথবা দুটিই যদি শেষ হয়ে যায় তাহলে যেটি শেষ হয়ে যাবে অর্থাৎ যে বিক্রিয়কটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে শেষ হয়ে যাবে ওই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলে। তো আমরা যদি এভাবে বলি যে লিমিটিং বিক্রিয়ক বন্ধুরা, যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ একটি বিক্রিয়ক হতে পারে শেষ হয়ে যেতে পারে, অথবা দুটিও শেষ হয়ে যেতে পারে। যদি এরকম আমরা যদি গাণিতিকভাবে করে দেখি যে দুটি বিক্রিয়কই শেষ হয়ে তাহলে সেক্ষেত্রে দুটি বিক্রিয়কই লিমিটিং হতে পারে, অথবা একটি বিক্রিয়কও লিমিটিং বিক্রিয়ক হতে পারে। লিমিটিং বিক্রিয়কের রাসায়নিক বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়কটি কোনটি হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। আবার একটি রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি কতটুকু বিক্রিয়া করবে এবং কোন বিক্রিয়কটি কী পরিমাণে অবশিষ্ট থাকবে এবং বিক্রিয়ক থেকে উৎপাদ কতটুকু তৈরি হবে তা কেবলমাত্রই লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে পারি আমরা। তা আমরা যদি বন্ধুরা আজকের আমার এই ক্লাসটি লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে অথবা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় খুবই একটি সহজ পদ্ধতি আমরা করে দেখাবো। দেখি আমরা দেখি কীভাবে করা যায়। যেমন আমি যদি বলি যে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে 4টি O2 অণু অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, তাহলে এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে? এরকম যদি চাওয়া হয় তাহলে এই লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে এটা নির্ণয় করার পূর্ব শর্ত হইল বন্ধুরা যে আমার এই বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকতে হবে, অথবা লিমিটিং বিক্রিয়কের অণুপরমাণুর সংখ্যা যে কে কয়টা অংশগ্রহণ করলো এরকম আমার সংখ্যাটা দেওয়া থাকা লাগবে, এরকম এর প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, তা দেখি বন্ধুরা, ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে অক্সিজেন 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। আমরা যদি এই বিক্রিয়া যাই, বিক্রিয়াটা হবে কি, যে সংশ্লিষ্ট বিক্রিয়াটি হবে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয় বন্ধুরা। তাহলে এখানে আমি যদি ব্যালেন্স করি, ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন, 2টি অক্সিজেন, একটা আমার এখানে 2 দিলে অক্সিজেনের ব্যালেন্স হয়ে যায়। অক্সিজেনের ব্যালেন্স করতে গেলে ম্যাগনেসিয়াম 2টি হয়েছে, তা আমার এখানে 2টি দিলে অথবা 2টা পরমাণু দিলে তো ম্যাগনেসিয়াম ব্যালেন্স হয়ে যায়। এখানে দেখা যায় যে দুটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে অক্সিজেন অণু বিক্রিয়া করে দুটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে অক্সিজেন বিক্রিয়া করে একটি। তো আমি লিখতে পারি এখানে যে 2টি Mg ধাতব পরমাণু এর সাথে বিক্রিয়া করে একটি O2 অণু। ঠিক আছে, তাহলে আমার এই শর্ত সাপেক্ষে দুটি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু ও একটি অক্সিজেন অণু
এই শর্ত সাপেক্ষে আমরা দেখব যে আসলে আমার 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে কটি অক্সিজেন বিক্রিয়া করে। তো আমরা দেখি বন্ধুরা, তাহলে অতএব লিখতে পারি অতএব 2টি Mg পরমাণু বিক্রিয়া করে 2টি O2 অণু এর সাথে তাহলে অতএব আমার দেওয়া আছে আমার 4টি Mg ধাতব, অর্থাৎ 4টি Mg পরমাণু বিক্রিয়া করবে তোমার কত 2 × 4 2 × 4 / 2 ওকে। 4টি ম্যাগনেসিয়ামের জন্য, তার 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর জন্য অক্সিজেন বন্ধুরা এখানে আমার একটি হবে, একটি O2 অণু একটি হবে, ঠিক আছে। তাহলে এতটি O2 অণু এর সাথে, তাহলে আমার হিসেবে দেখা যায় যে 2টি O2 এর সাথে, অর্থাৎ 4টি Mg এর সাথে আমার 2টি অক্সিজেন অণু আমার বিক্রিয়া হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি বন্ধুরা যে 4টি Mg ধাতব পরমাণু এর সাথে সমতুল্য, এর সাথে তোমার 2টি O2 অণু বিক্রিয়া করবে। তাহলে এটা আমি পেলাম। তাহলে এখানে এই সূত্র ব্যবহার করে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে একটি অণু বিক্রিয়া, তাহলে সেখানে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর জন্য আমার অক্সিজেন অণু খরচ হচ্ছে 2টি, তাহলে আমার অক্সিজেন অণু নেওয়া হয়েছিল তোমার 4টি, তাহলে আমার অবশিষ্ট আরও 2টি অক্সিজেন থেকে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে ম্যাগনেসিয়াম কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়া করা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ম্যাগনেসিয়াম 4টা ম্যাগনেসিয়ামই 4টি অক্সিজেন অণুর মধ্যে 2টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে, সো এক্ষেত্রে ম্যাগনেসিয়াম যেহেতু অবশিষ্ট থাকছে না, তাই এক্ষেত্রে ম্যাগনেসিয়াম হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে ম্যাগনেসিয়াম এক্ষেত্রে Mg হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে অবশিষ্ট আমার থাকছে কি বন্ধুরা, তাহলে আমার অক্সিজেন নেওয়া হলো 4টি অণু, তাহলে আমার বিক্রিয়া করলো 4টা ম্যাগনেসিয়ামের সাথে 2টি অণু, তাহলে আমার অবশিষ্ট আরও 2টি অণু থাকছে। তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে অবশিষ্ট O2 অণু আমার বিক্রিয়া নেওয়া হয়েছিল 4টি, আমার বিক্রিয়া করলো 2টি, তাহলে অবশিষ্ট অণু থাকে আমার কি 2টি, অর্থাৎ 2টি O2 অণু তাহলে থাকছে। যদি পরমাণু চাওয়া হয় যে কতটি অক্সিজেন পরমাণু অবশিষ্ট থাকে, তাহলে করবো বন্ধুরা আমরা একটা অণুতে অক্সিজেন পরমাণু হলো 2টি, তাহলে আমি যদি 2 দিয়ে গুণ দিই 2 × 2 এতটি অক্সিজেন পরমাণু, আমার কিন্তু অক্সিজেন পরমাণু চাওয়া হতে পারে, অর্থাৎ 4টি অক্সিজেন পরমাণু আমার অবশিষ্ট থাকবে। তো আমরা দেখলাম এখানে যে 4টা ম্যাগনেসিয়াম ধাতব ম্যাগনেসিয়ামের সাথে যদি 4টা অক্সিজেন অণু নেওয়া হয়, তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে 4টা ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুই 2টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করা হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতব পরমাণু হলো লিমিটিং বিক্রিয়ক, এবং এখানে আমার অক্সিজেন অণু থাকতেছে 2টি, এবং পরমাণু যদি হিসাব করি তাহলে পরমাণু থাকতেছে আমার 4টি, ঠিক আছে। যদি এক্ষেত্রে বন্ধুরা আমরা আরেকটা সমস্যা দেখি যে এখানে বলা হলো 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, অর্থাৎ 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। তাহলে আমরা দেখব এখানে লিমিটিং বিক্রিয়ক কে এবং কোনটি কী পরিমাণ অবশিষ্ট থাকে। তো আমরা এখানে বিক্রিয়াটা লিখি বন্ধুরা যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমি যদি এখানে ব্যালেন্স করি ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন 2টা, এখানে 2 দিলে আমার এখানেও 2 দিতে হবে, সো বিক্রিয়া হয়ে গেল। তাহলে এখানে এখানে লেখা যায় যে 2টি Mg ধাতব পরমাণু ক্ষেত্রে অক্সিজেন বিক্রিয়া করে একটি O2 অণু, ঠিক আছে। তাহলে এইটা আমাদের করার আগে বন্ধুরা আমাদের একটু রাফ করে নিলে, হালকা একটু রাফ করে নিলে ভালো হয়। কীরকম আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর জন্য একটা অক্সিজেন অণু। তা আমি যদি লিখি 2টি Mg
পরমাণু, দুটি Mg পরমাণু ইকুয়াল একটি O2 অণু। তাহলে আমার ম্যাগনেসিয়াম পরমাণু নেওয়া হলো 70টি। তাহলে অতএব 70টি Mg পরমাণুর জন্য আমার লাগতেছে যে 70/2 এতটি O2 অণু। তাহলে অতএব আমি পাচ্ছি 35টি O2 অণু। ঠিক আছে, তাহলে এখানে 35টি O2 অণু, অর্থাৎ 70টা ম্যাগনেসিয়ামের জন্য 35টা O2 অণু প্রয়োজন, অর্থাৎ 70টা ম্যাগনেসিয়াম পরমাণু এখানে বিক্রি হয়ে যায়, কিন্তু আমার অক্সিজেন অণুর সংখ্যা কম দেওয়া আছে। আচ্ছা বন্ধুরা, এই হিসাবটা আমরা যদি একটু উল্টো করি, অর্থাৎ এটার অক্সিজেন অণু কিন্তু এখানে হিসেবে আমার বেশি চলে আসছে, আমি যদি হিসাবটা যদি একটু বিপরীত ক্রমে করি, তাহলে আমার এই জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। যদি আমরা এই জিনিসটা এভাবে না করে আমি যদি একটু উল্টো করি, কীভাবে যে লিখি, যে আমরা এভাবে করব না, আমরা এভাবে না করে আমরা এভাবে করি যে একটি O2 অণু এর সাথে তোমার বিক্রিয়া করে কয়টি, যে এখানে প্রায় বিক্রিয়া করে প্রায় সমতুল্য পরিমাণ আমার বিক্রিয়া করবে 2টি Mg পরমাণু। তাহলে আমার অক্সিজেন অণু আছে 30টি, অতএব 30টি O2 অণু এর জন্য বিক্রিয়া করবে 30 × 2 এতটি Mg পরমাণু। তো আমার দেখা যাচ্ছে যে 60টি Mg পরমাণু বিক্রিয়া করতেছে। তাহলে লেখা যায় যে অতএব 30টি O2 অণুর জন্য আমার লাগতেছে 60টি Mg পরমাণু লাগতেছে। তাহলে এখানে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমার এখানে দেখা যাচ্ছে বন্ধুরা যে 30টি O2 অণুই বিক্রিয়া করা হয়ে যায় 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে। 30টি O2 অণুই বিক্রিয়া হয়ে যায় আমার 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 60টির সাথে, অর্থাৎ আরও আমার অবশিষ্ট ম্যাগনেসিয়াম পরমাণু 10টি রয়ে যায়। তার মানে এখানে 10টি ম্যাগনেসিয়াম পরমাণু হলো অবশিষ্ট, এবং 30টি O2 যেহেতু শেষ হয়ে যায়, তাহলে এখানে আমরা অক্সিজেনকে বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে আমরা এখানে দেখি যে তাহলে এক্ষেত্রে O2 হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে অবশিষ্ট আমার থাকতেছে কি বন্ধুরা, অতএব তাহলে অবশিষ্ট Mg পরমাণু, তাহলে আমার এই বিক্রিয়ায় 70টির মধ্যে বিক্রিয়া করলো 60টি, তাহলে অবশিষ্ট হলো 70 - 60 ইকুয়াল 10টি ম্যাগনেসিয়াম পরমাণু আমার অবশিষ্ট রয়ে যায়। তাহলে এভাবে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যায়। তা বন্ধুরা, এবার আমরা অন্য একটা এই লিমিটিং বিক্রিয়কেরই অন্য একটা সমস্যার জন্য দেখি, যে এখানে দেওয়া হলো 5 গ্রাম ক্লোরিন, 5 গ্রাম ক্লোরিনের সাথে 75 গ্রাম বন্ধুরা, এখানে 5 গ্রাম H2 এর সাথে 75 গ্রাম ক্লোরিন যদি মিশ্রিত করা হয়, এখানে আমি যদি দুইটা গ্যাস যদি স্টপকক দ্বারা পৃথক করা ছিল, এখানে আমি যদি স্টপককটা ছেড়ে দিই, তাহলে এই ক্লোরিন এবং H2 গ্যাস আমার মিশ্রিত হবে। তা সেক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে এবং কোনটি কি পরিমাণে অবশিষ্ট থাকবে, তাহলে আমরা একটু দেখি বন্ধুরা। তো আমরা এখানে বিক্রিয়া হবে, তোমার সংশ্লিষ্ট বিক্রিয়া হবে H2 + Cl2, বিক্রিয়া করা হবে তোমার হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা একটু ব্যালেন্স করি, হাইড্রোজেন দুইটা দিলে ক্লোরিন দুইটা আমার ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই বিক্রিয়ায় আমাদের ব্যালেন্স হলো। লিমিটিং বিক্রিয়কের পূর্ব শর্ত হলো আমার বিক্রিয়াকে ব্যালেন্স করে নিতে হবে। তো আমরা বিক্রিয়া ব্যালেন্স করে নিলাম। এরপরে যেটা আমাদের জানতে হবে, আমাদের ভর জানা থাকা লাগবে, অর্থাৎ এখানেও তোমার বিক্রিয়কের ভর দেওয়া আছে, আমরা ভরও জানি 5 গ্রাম, ক্লোরিন হলো 75 গ্রাম। এরপরে আমার এই লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার ক্ষেত্রে আমার বিক্রিয়কের ভর বের করে নিতে হবে, বিক্রিয়কের ভর আমাদের বের করে নিতে হবে। আমি যদি দেখি এখানে 1 × 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন, আর এখানে 35.5 × 2 পারমাণবিক ভর 35.5 ক্লোরিনের, গুণ করলে হয় তোমার 71 গ্রাম। তাহলে আমার বিক্রিয়া বলতেছে যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে ক্লোরিন অলওয়েজ 71 গ্রাম বিক্রিয়া করবে। সো আমরা একটু দেখি, যে একটু রাফ করে দেখি বন্ধুরা, যে 2 গ্রামের জন্য যদি 2 গ্রাম হাইড্রোজেনের
সমতুল্য পরিমাণ যদি ক্লোরিন বিক্রিয়া করে 71 গ্রাম, তাহলে আমার এখানে নেওয়া হলো 5 গ্রাম। তাহলে 5 গ্রামের জন্য আমি একটু হিসাবটা করি, কত ক্লোরিন আসে কত গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল, তাহলে 71 গুণ 5 ডিভাইডেড বাই 2, এত গ্রাম ক্লোরিন। তাহলে আমার এখানে আসে 177.5 গ্রাম ক্লোরিন। তাহলে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা 5 গ্রাম হাইড্রোজেনই বিক্রিয়া করে ফেলে ক্লোরিনের 177.5 গ্রাম, কিন্তু আমার ক্লোরিন তো 177.5 গ্রাম নেই। তাহলে এখানে যে বলা যায় যে হাইড্রোজেন বিক্রিয়া করে কিন্তু ক্লোরিন এর পরিমাণ আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। কিন্তু আমরা এটা একটু ভিন্ন, মানে যদি বিপরীতক্রমে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি এই হিসাবটা এইভাবে না করে যদি আমরা উল্টো করি, কীভাবে উল্টো, যে 71 গ্রাম আমার, যদি আমি এই হিসাবটা উল্টো করব, যদি আমার এখানকার ভর ক্লোরিনের ভরটা যদি দেয়া মানের চেয়ে যদি বেশি হয়, এখানকার ক্লোরিনের ভর অর্থাৎ এখানে আমি যে বিক্রিয়কটি নিব ওইটার ভর যদি আমার দেয়া মানের চেয়ে যদি বেশি হয়ে যায় বন্ধুরা, তাহলে আমরা এই হিসাবটা উল্টো করব। উল্টো করলে আমাদের লিমিটিং বিক্রিয়কটা আমরা সহজে বের করতে পারবো এবং অন্য বিক্রিয়কটি কী পরিমাণে অবশিষ্ট থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো খুব সহজে। তাহলে আমরা দেখি যে বন্ধুরা 71 গ্রাম ক্লোরিন এর সমতুল্য পরিমাণ 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হয়। তাহলে আমার ক্লোরিনের পরিমাণ দেওয়া আছে 75 গ্রাম, অর্থাৎ 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, আমরা একটু হিসাব করি, 2 গুণ 75 ডিভাইডেড বাই 75 উপরে যাবে নিচে 71, এত গ্রাম হাইড্রোজেন। সো আমার বিক্রিয়া করলে এখানে হিসাব করলে দেখা যায় যে 2.11 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 75 গ্রামই ক্লোরিন বিক্রিয়া করে ফেলে হাইড্রোজেনের 5 গ্রামের মধ্যে 2.11 গ্রাম। তাহলে দেখো বন্ধুরা এই হিসাবটা কিন্তু হাইড্রোজেনের দেয়া মানের সাইজে কম হয়েছে। তাহলে কম হয়েছে এই কারণে আমরা লিখতে পারি এরকম বিক্রিয়াটা, মানে এটা হিসাবটা যে 75 গ্রাম ক্লোরিন এর সমতুল্য পরিমাণ হলো 2.11 গ্রাম হাইড্রোজেন। এর থেকে আমরা বুঝে নেই যে এখানে ক্লোরিনের পরিমাণ আর অবশিষ্ট থাকছে না, অর্থাৎ ক্লোরিন 75 গ্রামই বিক্রিয়া করে ফেলে হাইড্রোজেনের 5 গ্রামের মধ্যে 2.11 গ্রাম। তার মানে হাইড্রোজেনের 5 গ্রামের মধ্যে 2.11 গ্রাম বিক্রিয়া করে, ততক্ষণে ক্লোরিন আর থাকতেছে না। সেক্ষেত্রে ক্লোরিন এখানে লিমিটিং বিক্রিয়ক এবং হাইড্রোজেনের পরিমাণ 5 গ্রামের মধ্যে যেহেতু 2.11 গ্রামের সাথে বিক্রিয়া করে, তাহলে আর তার কিছু পরিমাণ থেকে যায়। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক ক্লোরিন, এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক ক্লোরিন। তাহলে আমরা পেয়ে গেলাম লিমিটিং বিক্রিয়ক ক্লোরিন। এখন যদি প্রশ্নে আমার এরকম বলা থাকে যে কোনটির পরিমাণ কি পরিমাণ অবশিষ্ট থাকে, বা বন্ধুরা কী কত মোল অবশিষ্ট থাকে, বা ওইটার কতটা অণু অবশিষ্ট থাকে, তাহলে আমরা সেটাও নির্ণয় করি যে কতটি আমার অবশিষ্ট থাকে। আমি যদি দেখি বন্ধুরা, দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বিক্রিয়া করে 2.11 গ্রাম, তাহলে অতএব অবশিষ্ট, আমরা একটু এটা মুছে ফেলি, যে তাহলে অবশিষ্ট H2 হবে কত, আমার নেওয়া হয়েছিল 5 গ্রাম, তার মধ্যে বিক্রিয়া করা হলো 2.11 গ্রাম। সো এখানে পাওয়া যাচ্ছে আমার 2.89 গ্রাম আমার অবশিষ্ট থাকছে, এত গ্রাম হাইড্রোজেন আমার থেকে যাচ্ছে। এটাও অ্যান্সার হতে পারে, তোমার এটাও চাইতে পারে। যদি মোলে চায়, যদি বলতো যে বা এরকম বলে যে কত মোল কোনটি অবশিষ্ট থাকে, তাহলে আমার মোলে নিতে হলে আমার হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর হলো 2, তাহলে 2.89/2, তখন এত মোল হাইড্রোজেন আমরা পাবো। আমরা হিসাব করলে এরকম পেতে পারি 1.445 মোল, 1.445 মোল H2 থেকে যাবে। আবার বন্ধুরা এটা তোমার অণুতেও চাওয়া হতে পারে যে অবশিষ্ট কোনটির কতটা অণু থাকতে পারে। তাহলে আমরা এত মোল যেহেতু H2 অবশিষ্ট থাকে, তাহলে এটাকে আমরা জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। সো এত মোলে থাকবে, আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো অবশিষ্ট H2 অণু 6.023 × 10⁻23 এতটি H2 অণু। তোমার চাইতে পারে বন্ধুরা এরকম যে কতটি হাইড্রোজেন পরমাণু অবশিষ্ট থাকতে পারে, যে বিক্রিয়ায় যে হাইড্রোজেন বা ক্লোরিন যে বিক্রিয়া করা হলো, এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি এবং
কতটা পরমাণু অবশিষ্ট থাকে। আমি যদি পরমাণু বের করি তাহলে তোমার কাছে অবশিষ্ট অণু আছে এতটি, তাহলে একটা H2 অণুতে পরমাণু থাকে 2টি, তাহলে সেক্ষেত্রে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 2 × 1.445 × 6.023 × 10⁻23, তাহলে এতটি হাইড্রোজেন পরমাণু আমার অবশিষ্ট থাকবে। তা সো এখানে বন্ধুরা তোমার বিভিন্নভাবে চাওয়া হইতে পারে, লিমিটিং বিক্রিয়ক চাওয়া হইতে পারে, অবশিষ্ট অন্যটির কত গ্রাম অবশিষ্ট থাকে তাহলে এটা অ্যান্সার হবে, কত মোল চাওয়া হইতে পারে তাহলে এটা অ্যান্সার হবে, কতটা অণু চাওয়া হইতে পারে তাহলে এটা হবে, কতটা এই হাইড্রোজেনের পরমাণু চাওয়া হইতে পারে যে কতটা, তাহলে এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যান্সার চাওয়া হতে পারে। এবার বন্ধুরা আমরা লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে এরকম একটা তোমার সমস্যা, এরকম সমস্যা থাকতে পারে যেখানে যেমন এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, অর্থাৎ অ্যাসিড ক্ষারকের ক্ষেত্রে তোমার এরকম দেওয়া থাকতে পারে 200 মিলি 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 100 মিলি 1 মোলার সালফিউরিক অ্যাসিড নিয়ে যদি বিক্রিয়া করানো হয় তাহলে বলা হতে পারে যে লিমিটিং বিক্রিয়ক কোনটি, অথবা এক্ষেত্রে এই দুটি পদার্থ মিশ্রিত করলে এখানে দ্রবণের প্রকৃতি কীরূপ হবে এটাও চা হতে পারে। তা দেখি বন্ধুরা আমরা এটা করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করার পূর্ব শর্ত হলো আমাদের পদার্থের বিক্রিয়কের ভর জানতে হবে। তো আমাদের ভর কিন্তু এখানে নেই, আমাদের এখানে ভর বের করার জন্য বন্ধুরা আয়তন দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে এবং আণবিক ভর। তো সো আমরা W=SMB সূত্র ব্যবহার করে, মোলারিটি সূত্র ব্যবহার করে আমরা এটার ভর বের করতে পারি, এটার ভর বের করতে পারি। আমরা প্রথমত দুই পাত্রের ভর বের করে নেই। তাহলে প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভর আমরা ধরে নিই W1 = SMV। তাহলে তোমার এখানে S এর মান হলো তোমার 0.5, M হলো আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে আমাদের হবে এখানে 40। আর এখানে B হলো 200 মিলি, আমরা 200 মিলি যদি লিটার নিই 0.2 লিটার, তাহলে আমরা যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি গুণ করি তো আমার এখানে আসবে তোমার 4 গ্রাম, অর্থাৎ আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে 4 গ্রাম দেওয়া হয়েছিল, 4 গ্রাম। ওকে বন্ধুরা, অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় পাত্রে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা হিসেব করি তাহলে W2 = SMV, তাহলে এখানে S এর মান হলো 1 মোলার, M হলো সালফিউরিক অ্যাসিড, আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98 ইন্টু V হলো 100 মিলি, 100 মিলি লিটার নিলে 0.1 লিটার। সো আমরা যদি ক্যালকুলেশন করি বন্ধুরা তো এটা পাবো 9.8 গ্রাম। তো সো আমরা বুঝতে পারছি যে এখানে সালফিউরিক অ্যাসিডের 9.8 গ্রাম দেওয়া হলো। তাহলে আমরা এই ভর বের করে নিলাম, আমার এই ভর লিমিটিং বিক্রিয়ক বের করতে আমাকে সাহায্য করবে। সো বন্ধুরা আমরা যদি দেখি এই ভর আমরা বের করে নিলাম এবং লিখে রাখলাম যেখানে ভর এত আছে। এখন দেখি আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি হয়। তা সংশ্লিষ্ট বিক্রিয়া হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়ামের সাথে সালফেট, সো সোডিয়াম সালফেট প্লাস H2 আর হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মিলে H2O পানি। আমরা যদি বন্ধুরা যদি ব্যালেন্স করি সোডিয়াম একটা সোডিয়াম দুইটা, সো এখানে আমার 2 দিতে হবে, 2 দিতে গিয়ে অক্সিজেন 2টা, অক্সিজেন এখানে 2টা নাই কিন্তু সালফেট কিন্তু আমার অপরিবর্তিত অবস্থায়, তাই 2টা যেহেতু অক্সিজেন আমি যদি 2 দিই তা হাইড্রোজেন হয়ে যায় 2 2 4, এখানে হাইড্রোজেন 2 আর 2 4 হয়ে গেল। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে ভর জানি এবং এই দুইটার ভর আমরা বের করি। হ্যাঁ, আমরা এই ভরের সাপেক্ষেই আমরা এই ভর ব্যালেন্স করে হিসাব করে আমরা দেখব। তাহলে এখানে 2 ইন্টু সোডিয়ামের 23, অক্সিজেনের 16 ও হাইড্রোজেনের 1, সো হিসাব করে আমরা পাই 80 গ্রাম। এখানে সালফিউরিক অ্যাসিড 1 ইন্টু 2, সালফারের 32, অক্সিজেনের 16 ইন্টু 4, হিসাব করলে হয় 9.98 গ্রাম। সো বন্ধুরা আমরা যদি হিসাব করে দেখি যে আমরা একটু রাফ করতে হয়, একটু খানিকটা যদি সহজে বোঝার ক্ষেত্রে একটু হালকা আমাদের রাফ করতে হবে। আমরা দেখি বন্ধুরা যে 80 গ্রাম এর জন্য সালফিউরিক অ্যাসিড যদি লাগে 98 গ্রাম, তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রামের জন্য কত লাগে আমরা একটু হিসাব করে দেখি আলাদা, যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সমতুল্য পরিমাণ বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম। সো আমার নেওয়া হলো কত, 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য বন্ধুরা 98 × 4 / 80,
এত গ্রাম H2SO4। তাই হিসাব করলে আমাদের দেখা যাবে বন্ধুরা যেখানে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে বন্ধুরা আমার এই হিসাবকৃত মানটা কিন্তু এই 4.9 গ্রাম এই দেয়া মানের চেয়ে কিন্তু কম আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হয়ে যায়, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হয়ে যায় 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে 4.9 গ্রামের সাথে। সো বলা যায়, বোঝা যায় যেখানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থেকে যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকছে না। সো সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়ক। আমরা হিসেবটা যদি একটু উল্টো করতাম যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখা যাবে যে সেক্ষেত্রে আমার 9.8 গ্রামের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা এটার চেয়ে বেশি হবে। সো আমরা ওইভাবে হিসাব করব না, আমরা এমনভাবে হিসাব করব যাতে আমার এইখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ এটার চেয়ে যদি কম আসে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা সম্পূর্ণ বিক্রিয়া হয়ে যায়। সো আমরা এই হিসাবটাই লিখব যে আমরা দেখি যে এখানে এটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই হিসাবটা এখানে করা লাগবে। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে এখানে যে তাহলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সমতুল্য পরিমাণ হলো 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সো এখান হতে স্পষ্ট যে আমার 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডই সালফিউরিক অ্যাসিডের 9.8 গ্রামের মধ্যে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 4.9 গ্রাম। সো বন্ধুরা আমরা দেখতেছি যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকছে না, তা সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। তাহলে এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। তাহলে বন্ধুরা এখানে আমার থাকছে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ থাকছে, তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ যদি থাকে তাহলে আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের কতটুকু থাকতেছে। হ্যাঁ, আমরা একটু এই উৎপাদটা একটু মুছে ফেলি, এখানে একটু মুছে ফেলি আমরা তাহলে আমরা বুঝতেই পারতেছি যেহেতু সালফিউরিক অ্যাসিড থাকতেছে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে কি আমাদের অম্লীয় হবে, অ্যাসিডীয় হবে। ঠিক আছে, ক্ষার আমাদের সম্পূর্ণ বিক্রিয়া করতেছে। তাহলে অবশিষ্ট H2SO4 তাহলে আমার নেওয়া হয়েছিল 9.8 গ্রাম, তার মধ্যে বিক্রিয়া করা হয়েছে 4.9 গ্রাম। তাহলে আমার থাকতেছে 4.9 গ্রাম আমার অবশিষ্ট থাকতেছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে যেহেতু থাকতেছে মিশ্রণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড থাকছে, তাহলে মিশ্রণটি অ্যাসিডীয় হবে। আবার তোমার এটা অ্যান্সার সহ হতে পারে, লিমিটিং বিক্রিয়া সহ হতে পারে, কোনটা কী পরিমাণ অবশিষ্ট সেটাও চাওয়া হতে পারে, আবার মোলেও চাওয়া হতে পারে। অর্থাৎ আমি যদি বের করি তাহলে 4.9কে যদি আমি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর ধরা 98 দ্বারা যদি ভাগ করি তাহলে কত মোল সালফিউরিক অ্যাসিড থাকবে সেটা আমাদের বের হবে। তাহলে আমরা যদি হিসাবটা এখানে আসে তাহলে 0.05 মোল আমাদের সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। আর যদি বলে যে কোন পদার্থটির কতটা অণু অবশিষ্ট থাকে, তাহলে আমরা জানি 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বন্ধুরা। তাহলে এটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করি 0.05 গুণ 6.023 × 10⁻23, তাহলে এতটি H2SO4 অণু অবশিষ্ট থাকবে। তাহলে এইভাবে বন্ধুরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যায়। এবং লিমিটিং বিক্রিয়া যদি অ্যাসিড ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় তাহলে আমরা বলতে পারবো যে কোনটা অ্যাসিডীয় বিক্রিয়ার মিশ্রণটি অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, এবং কোনটির কত গ্রাম থাকতে পারে এটাও বের করা যায়, কত মোল থাকতে পারে বন্ধুরা এটাও বের করা যায়, অনুপরমাণু সংখ্যাও বের করা যায়। তোমরা এভাবে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারো। এছাড়াও তোমরা যদি এই অনুরূপ এই ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে লিমিটিং বিক্রিয়ক মনে করি তোমাদের আর প্রবলেম হবে না, সেক্ষেত্রে তোমরা নিজেরা সলভ করতে পারবে। আশা করি বন্ধুরা নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্টস করবে। হ্যাঁ, পরের ভিডিওটি আমরা উৎপাদের শতকরা পরিমাণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ততক্ষণে নিশ্চয়ই বন্ধু তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।